সন্দীপ ঘোষকে আবার 4 ঘন্টার মধ্যে পুনর্বহাল দিয়েছে। এই নিয়ে হাইকোর্টের বক্তব্য, এত ক্ষমতাশালী উনি হলেন কি করে? আজকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলের সকাল থেকে ধর্নায় ছাত্রছাত্রীরা তাকে ঢুকতে দেবে না। গতকাল আমি পিল করেছিলাম, অন্য অনেকেও করেছেন, এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন। বিষয়টা তা নয়, একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা। এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা। এ বরদাস্ত করা যায় না, রক্ষকই ভক্ষক, এটা মেনে নেওয়া যায় না। কোর্ট মনিটরিং সিবিআই আমরা চাই, এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে, দে স্টার্টেড ইউডি কেস অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে। ইউডি কেস, দিস ইজ মানে হিনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি, যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে। সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার, কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার। ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড। উনি হেলথ মিনিস্টার, এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ। গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড। অলিখিতভাবে উনি চালান, এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য। আমি গত 3 দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আরজি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে, আমাকে অ্যালাউ করা হোক। দে নট রেসপন্ডেড। ইয়েস্টারডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে, মুখ্য সচিবকে, তারাও নট ইয়েট রেসপন্ডেড। আমি এই পার্টটা বললাম, আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুন গুলি, 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক আমি আসবো অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি, এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা ব্যানার্জি, আপনি এটা থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি এমএলএরা 1 পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্ণা দেব। একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন। কোথায় ধর্ণা দেবেন দাদা? কোথায় ধর্ণা দেবেন? বন্ধুরা, অনেকেই আপনারা প্রশ্ন তুলছিলেন যে আরজিকর কাণ্ড নিয়ে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, সাধারণ মানুষ তারাও প্রতিবাদে রাস্তায় নামছে, যারা রাজনীতির ছাতার তলায় থাকেন না, সাধারণ মানুষ হিসেবে তারাও আর সহ্য করতে পারছেন না। অথচ এই রাজ্যের সমস্ত ঘটনায় যিনি রাজ্য সরকারকে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, চাপে রেখেছেন, যিনি এই বাংলার বিরোধী মনোভাবাপন্ন বৃহৎ অংশের একটা ভরসার পাত্র, সেই শুভেন্দু অধিকারী কোথায়? আরজিকর কাণ্ড নিয়ে তার কোনো অ্যাক্টিভিটি কেন চোখে পড়ছে না? তাহলে কি শাসক দল যেটা কিছুদিন আগে প্রচার করছিল সেটাই কি সত্যি? কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী শাসক দলের সম্বন্ধে নরম হয়ে পড়েছেন, কোথাও গিয়ে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছেন, তিনি বুঝতে পারছেন বিজেপির রাজনীতিতে আর কিছু করার নেই, তাই এবার শাসক দলে ফেরত যেতে হবে। না এবং না। কেন শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ড নিয়ে
প্রকাশ্যে আসতে পারছিলেন না, সেখানে গিয়ে পাশে দাঁড়াতে পারছিলেন না, আজকে সেই জায়গাটাই স্পষ্ট হয়ে গেল। শুভেন্দু অধিকারী আপনারা জানেন তাকে বিভিন্নভাবে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তার যে রাজনৈতিক আন্দোলন, সেই জায়গাটা এই শাসকের ভূমিকম্প ধরিয়ে দিয়েছে, পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়েছে, ফলে তাকে আইনিভাবে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর তাই তিনি পুরোপুরি আইনি পথেই এই ব্যাপারটার পাশে থাকতে চাইছেন। ইতিমধ্যেই তিনি কিন্তু হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে তিনি একটি পিআইএল দাখিল করেছেন, সেটার শুনানি চলছে। এবং তার পাশাপাশি তিনি কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যিনি পিএস রয়েছেন তাকে চিঠি করেছেন, স্বাস্থ্য সচিবকে, মুখ্য সচিবকে, এবং সেখানে তিনি পারমিশন চেয়েছেন যে তিনি আরজিকর কাণ্ডে যারা আন্দোলন করছেন, সেই শিক্ষার্থী, সেই ডাক্তার, তাদের পাশে থাকতে চান, তাদের সঙ্গে গিয়ে কথা বলতে চান। কিন্তু রাজ্য সরকার এতটাই শুভেন্দু ভয়ে ভীত, সেই জায়গা থেকে তাকে অ্যালাউ করা হয়নি, তাকে কোনো রেসপন্ড করা হয়নি। কিন্তু তা সত্ত্বেও আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, আজকে শুভেন্দু অধিকারী যে দাবিটা তুললেন যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে একটাই দাবি, পতাকা তটাকা গুলি মারুন, সবাই মিলে নবান্ন চলুন, একটাই দাবি, দফা 1 মমতার পদত্যাগ। আর সত্যিই যদি সেটা হয়, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অবস্থাও কি বাংলাদেশের ওই বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হবে? যদিও দুটোর পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে, যে অন্ধকার যুগ চলছে, যেভাবে এই বাংলার মায়েদের বোনেদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে, যে কেউ যে কোনো মুহূর্তে ভিকটিম হতে পারেন, সেই জায়গার অবসান ঘটাতে এই রাজ্যের সবথেকে ব্যর্থ অপদার্থ প্রশাসকের পদত্যাগ চাই। এই দাবি নিয়ে কি এবার ভয়ঙ্কর নবান্ন অভিযান হবে? আর তার অভিঘাত নবান্নের 14 তলা থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সামলাতে পারবেন? সেটাই কিন্তু আজকের লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়ালো। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পালিয়ে যাননি, চুপ করে কোথাও বসে নেই। তিনি এই সরকারকে, এই সরকারের অরাজকতাকে নবান্নের 14 তলা থেকে ছুঁড়ে গঙ্গায় ভাসিয়ে বঙ্গোপসাগরে পাঠাবার ব্যবস্থা করছেন, এবং সেই মেগা প্ল্যানে এই শাসকের নাভিশ্বাস আরও বেড়ে গেল। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে শুভেন্দুবাবু কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, এবং সেখানে কিন্তু তিনি অনেকগুলো কথা বললেন। তিনি যে পিআইএলটা করেছেন, অর্থাৎ জনস্বার্থ মামলাটা করেছেন, সেখানে তিনি একটা বড় দাবি করেছেন যে এখানে সিবিআই তদন্ত তো অবশ্যই চায়, কিন্তু সেই সিবিআই তদন্ত কোর্ট মনিটর চাই। দেখুন, এই রাজ্য সরকার বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলে আসছে, অন্য এজেন্সিকে দিয়ে তদন্ত করতে চাইলে আমার কোনো অসুবিধা নেই, সিবিআইকে দিয়ে তদন্ত করতে চাইলে আমার কোনো অসুবিধা নেই, আমি করিয়ে দেবো। আরে, যদি আপনি এতটাই উদারমনস্ক হন, এখানে আপনার যদি কিছু লুকোবার ব্যাপার না থাকে, তদন্তকে যদি আপনি প্রভাবিত করতে না পারেন, তাহলে এই জিনিসটা তো আপনি নিজে থেকেই করতে পারতেন। সিবিআই এই রাজ্যে ইনভেস্টিগেশন করার কয়েকটা মেথড আছে, তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি বা ফার্স্ট পয়েন্ট যদি বলা হয়, প্রায়োরিটি পয়েন্ট যদি বলা হয়, রাজ্য সরকার যদি সিবিআই চায়, প্রথম দিনেই আপনি বলে দিলেন যে আমার এখানে কিচ্ছু লুকোবার নেই, আমি সিবিআই তদন্তের আর্জি জানালাম, এবং সিবিআইকে আপনি চিঠি করতেন, তারপরের দিন থেকেই তো সিবিআই তদন্ত শুরু হয়ে যেত। যেখানে এত সেন্সিটিভ ম্যাটার, একজন ডাক্তার, একজন নারী, একজন বোন, সে এইভাবে চলে যেতে হলো, এইভাবে নৃশংস অত্যাচার হলো। যত বড় প্রভাবশালী তার পিছনে থাকুক না কেন, রাজ্য সরকারের কিচ্ছু লেনা দেনা নেই, সিবিআই তদন্ত হতো। এবার তারপর যদি সিবিআই ব্যর্থ হতো, সিবিআই কিছু করতে না পারতো, সব থেকে বড় অস্ত্রটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে পেয়ে যেতেন, যে দেখো আমি প্রথম দিন থেকে সদর্থক ভূমিকা দেখিয়েছি, আমি নিজে সিবিআইকে নিয়ে এসেছি, সেই সিবিআই কিচ্ছু করতে পারেনি, তাহলে এই সিবিআই আমাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে, আর এদের তোমরা বিশ্বাস করবে? কিন্তু না, এত বড় সুযোগ থাকা সত্ত্বেও তিনি সেটা করলেন না, এবং কথাটাকে তিনি টুইস্ট করিয়ে যাচ্ছেন। যিনি বললেন যে আমি সিবিআই তদন্ত হলে আটকাবো না, সেই তিনি কালকে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করার পর অনেক বড় অভিনয় করলেন, আর সেই অভিনয় করার শেষে বললেন আমি 7 দিনের টাইম দিচ্ছি কলকাতা পুলিশকে, যদি তারা এই কাজটা, তদন্তটা শেষ করতে না পারে, 7 দিন বাদে আমি সিবিআই তুলে দেবো। কেন এই 7টা দিনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে? দেখুন, একটা খুন ধর্ষণের অভিযোগ উঠেছে, ভয়ঙ্কর নৃশংস,
কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, এখানে যদি দুর্নীতির কোনো অভিযোগ হতো, দুর্নীতির টাকা বা অন্য কিছু যে লেনদেন হবে তার একটা লিঙ্ক থেকে যায়, ফলে সেই তদন্ত 1 মাস পরে গেলেও অসুবিধা হয়, কিন্তু সেই তদন্তটা করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে যেভাবে মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে পোস্টমর্টেম যেখানে ঘটনা সেখানেই তড়িঘড়ি করা হয়েছে, ইন্টার্নদের সাহায্য নিয়ে করা হয়েছে, যেভাবে পুলিশ এখানে একজন সিভিক ভলেন্টিয়ার যাকে ওই ডাক্তারদের ভাইরাল অডিওতে ভাইরাল চ্যাটে দেখা যাচ্ছে যে স্কেপ গোট করা হচ্ছে, আসল ঘটনা সে ঘটেনি, যেভাবে সেখানে ওই সিমেন্ট পাওয়া গেছে 150 গ্রাম, যেটা একজনের পক্ষে সম্ভব নয়, অন্তত 2 থেকে 3 জন 4 জন সেখানে যুক্ত আছে, এটা ডাক্তাররাই বলছেন। সেই জায়গা থেকে এই 7 দিন সময় যাওয়া মানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হবে, তারপর সিবিআই কেন, সিবিআইয়ের বাবা এসেও কিছু করতে পারবে না। আর এই জায়গাটায় রাজনৈতিকভাবে ব্যবহার করছেন, অর্থাৎ আপনার কোনো সদিচ্ছা নেই, এই রকম নৃশংস জঘন্য ঘটনা ঘটে যাওয়া নিয়েও রাজনীতি করে যাচ্ছেন। সেই প্রশাসকের আর একটা মিনিটও কি ওই নবান্নের গদিতে বসার কোনো অধিকার আছে? যে বলে থাকে যে বাংলা নিজের মেয়েকেই চায়, আর তার আমলেই বাংলার মেয়েরা এইভাবে বারবার নির্যাতিতা হয়, ধর্ষিতা হয়, সেই বাংলার মেয়ের আর ওখানে বসার কোনো অধিকার আছে? সত্যিই কি সে বাংলার ভালো চায়? এই প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে শুভেন্দু অধিকারী বলেছেন যে 15ই আগস্ট আপনি পতাকাটা তুলে নিন, ওটার জন্যই তো বসে আছেন, তারপর 15 তারিখ বিকেলে গিয়ে আপনি রাজভবনে গিয়ে পদত্যাগটা করুন। আর সেটা যদি না করা হয়, পতাকা গুলি মারুন, সবাই মিলে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ নবান্নে চলুন। কে যাবেন জানেন না, শুভেন্দু অধিকারী সেখানে আছেন। আর সত্যিই যদি একটা মহা মিছিল, একটা জনগণের মিছিল, ধর্ম বর্ণ রাজনৈতিক রং সমস্ত কিছু নিঃশেষ করে এই অপদার্থ ব্যর্থ সরকারটাকে সরাবার জন্য নবান্নমুখী অভিযান করে, যদি সেখানে লং মার্চ করে, তাহলে সত্যিই কি আর এই সরকার টিকে থাকবে? যতই ওই সোকল্ড বুদ্ধিজীবী, যাদেরকে চটি চাটাজীবী বলা হয়, যাদের কোনো এঁটো কাটা কমিটির চেয়ারম্যান বা কিছু পদ দিয়ে দিলে, মহানায়ক টহানায়কের আড়ালে কিছু পুরস্কার তিরস্কার ছুড়ে দিলে, সুশ্রী বিশ্রী কুশ্রী কিছু পুরস্কার আর তার সঙ্গে টাকা ছুড়ে দিলে, যারা জিভটা হাওয়াই চটির তলায় রাখতেই ভালোবাসে, তাদেরকে দিয়ে আর এই জনমুখী আন্দোলন, এই গণ আন্দোলনকে থামানো যাবে না। আর সেই জায়গাটাই কিন্তু আজকে বিরোধী দলনেতা বুঝতে পেরেছেন এবং সেই আবেদনটা সামনে নিয়ে এসছেন। সত্যি যদি শুভেন্দু অধিকারী এই কাজটা করতে পারেন, তাহলে বাংলায় কি নতুন সূর্যোদয় হবে, নতুন রাজনৈতিক পট পরিবর্তন হবে? অ্যাটলিস্ট এই অপদার্থ ব্যর্থ সরকারটা বিদায় নেবে। অ্যাটলিস্ট আর কোনো বাংলার মায়ের কোল খালি হবে না, আর কোনো বাংলার মেয়েকে, বাংলার কোনো মা দুর্গাকে এইভাবে অত্যাচারিত ধর্ষিত হয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে না। সেই জায়গাটা সুনিশ্চিত হবে। আজকে কিন্তু বড় দাবি করে দিলেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা। সত্যিই কি পারবেন তিনি এরকম একটা গণ আন্দোলন সংগঠিত করতে? সত্যিই কি পারবেন নবান্ন 14 তলা থেকে যিনি বসে আছেন, যিনি অনেক অভিনয় করার চেষ্টা করছেন, কিন্তু আদতে দুর্বৃত্তদের, এই ঘটনার দুষ্কৃতীদের, আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন এই বিরোধীরাই, সেই তাঁকে সেখান থেকে সরিয়ে ফেলতে? আপনারা কি বলবেন শুভেন্দু অধিকারীর এই ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।